সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। শুরুতেই জানাবো, টুঙ্গিপাড়ায় প্রিজাইডিং কর্মকর্তার সামনেই সিল মারার হিড়িক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্তি গ্রামে ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিসাইডিং এবং পুলিং কর্মকর্তাদের সামনেই টেবিলে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে। এবারে জানাবো, মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাচন চলাকালীন একটি ভোটকেন্দ্রের দায়িত্বরত দুই পুলিশকে মারধর এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। জানাবো, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর ভোটকেন্দ্রে 1 ঘণ্টায় 9 নম্বর বুথে একটি ভোটও পড়েনি, তবে বাকি 8টি বুথে 36টি ভোট পড়েছে। এদিকে ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। এবারে থাকছে, দীর্ঘ 6 মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন অস্ত্র ইরানের হাতে। নেপথ্যে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না পশ্চিমারা। এজন্য তারা দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার জাল বসিয়েছে। কিন্তু তেহরান এসব নিষেধাজ্ঞা মুহূর্তেই ব্যর্থ করে দিচ্ছে। একের পর এক যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো কপি করে তারা যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। টুঙ্গিপাড়ায় প্রিজাইডিং কর্মকর্তার সামনেই সিল মারার হিড়িক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্তি গ্রামে ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং ও পুলিশ কর্মকর্তাদের সামনে টেবিলে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে। বুধবার 9:30টায় ওই কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে 3টি কক্ষ, নিচতলায় 1টি এবং দোতলায় 2টি। এর মধ্যে নিচতলায় নারীদের যে ভোট দেওয়ার কক্ষ, ওই কক্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শিউলি পারভিনের সামনে টেবিলের উপর ওই কর্মকর্তা ব্যালট পেপারে ধরে রেখেছেন। অন্য এক নারী টেবিলের উপরে ব্যালটে সিল মারছেন। কর্মকর্তাদের সামনে ব্যালট পেপারে সিল মারা হয়েছে। এ সময় দুজন প্রার্থীর এজেন্টও তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দোতলার পুরুষ ভোটারদের কক্ষে গিয়ে একই দৃশ্য দেখা যায়। ওই কক্ষে প্রিজাইডিং কর্মকর্তা উপস্থিত ছিলেন। কেন তিনি প্রকাশ্যে ভোট নিচ্ছেন জানতে চাইলে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা অশিস কুমার মজুমদার বলেন, এখানে একজন বৃদ্ধ লোক, তাই হয়তো টেবিলের উপরে ভোট দিয়েছেন। তাছাড়া এটা একটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র, আমি একদিকে আসলে অন্যদিকে ঝামেলা হয়। তাছাড়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শিউলি পারভিনকে কয়েকবার সতর্ক করা হয়েছে। পাটগাতি ইউনিয়নের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী বলেন, এই বিষয়টি আমি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, তাই সে কারণে সেখানে তাৎক্ষণিক ছুটে যাই। ভোটকেন্দ্রে পুলিশকে মারধর, সাংবাদিকের উপর হামলা। মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাচন চলাকালীন একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত 2জন পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় ছবি তুলতে যাওয়ায় এক সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে মারধর করেছে আনারস প্রতীকের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকরা। বুধবার সকাল 9:15টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হামলায় আহত সাংবাদিক গুলজার হোসেন জানান, ভোটকেন্দ্রের পাশেই কয়েকটি দোকান খোলা ছিল। দোকানগুলোর সামনে বেশ কয়েকজন আনারস প্রতীকের সমর্থক দাঁড়িয়েছিলেন। ভোটকেন্দ্রে দায়িত্বরত 2জন পুলিশ তাদেরকে দোকানের সামনে থেকে সরে যেতে বলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের মারধর শুরু করেন। ওই ঘটনার ছবি তুলতে গেলে তার উপর চড়াও হয় তারা। এক পর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরবর্তীতে বেশ কিছুক্ষণ পরে ছবি এবং ভিডিও ডিলিট করে পুলিশের মাধ্যমে মোবাইলটি তাকে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। কনস্টেবল মোহাম্মদ রানা হামলার কথা স্বীকার করে বলেন, তারা অযথাই আমাদের উপর হামলা চালিয়েছে, তাদেরকে শুধু দোকানের সামনে থেকে সরে যেতে বলেছিলেন তিনি। তবে তারা কার সমর্থক তা বলতে পারেনি তিনি। এ বিষয়ে জানতে চাইলে হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমিরুল ইসলামের সমর্থক মনিরুল হক বলেন, এক কেন্দ্রের সাংবাদিকদের এত কিসের কাজ? সাংবাদিকরা পক্ষপাতমূলক আচরণ করছে। সাংবাদিকদের সেন্টারে বেশিক্ষণ থাকার দরকার নেই দাবি করে তিনি সবাইকে চলে যেতেও বলেন। বিষয়টি নিয়ে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘণ্টা পেরিয়ে গেলেও ভোট পড়েনি একটিও। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর ভোট কেন্দ্র 1 ঘণ্টায় 9 নম্বর বুথে একটি ভোটও পড়েনি, তবে বাকি 8 বুথে
36টি ভোট পড়েছে। সকাল 9:36 এ তথ্য জানান সকল প্রিসাইডিং কর্মকর্তা। ওই কেন্দ্রে নারী পুরুষ সহ মোট ভোটার 1829 জন। তবে উপজেলার অন্য কেন্দ্রগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। এদিকে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার, ভিডিপি, পুলিশ স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় 97টি ভোট কেন্দ্রে 2,82,620 জন ভোটার রয়েছেন। ভোট কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ নুরুদ্দিন, 55। গতকাল মঙ্গলবার রাত 12টার দিকে উপজেলার 42 নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে মারা যান তিনি। মোহাম্মদ নুরুদ্দিন উপজেলার 11 নম্বর শর্টনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বুধবার সকাল থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে 42 নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য তিনি সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু তাহের বলেন, ওই ভোট কেন্দ্রে গতকাল রাতেই তার জায়গায় নতুন করে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার সকালে যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারামুক্ত। দীর্ঘ 6 মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। বুধবার দুপুর 12:30টার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। এ সময় কারা ফটকে খোকনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরে এলাহি, জেলা বিএনপির সদস্য রফিকুল আমিন ভূঁইয়া, রুহেল সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা। প্রসঙ্গত 2023 সালের 25শে অক্টোবর দিবাগত রাতে রাজধানীর একটি বাসা থেকে খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের গত 26শে জানুয়ারি নরসিংদী জেলা ছাত্রদলের 5 সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ওই কমিটির সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মঈন উদ্দিন ভূঁইয়াকে সিনিয়র সহসভাপতি পদ দেওয়া হয়। এতে তার অনুসারী নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেন এবং পরে ভাঙচুর করেন। এরপর কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেন পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় 25শে মে বিকালে ছাত্রদলের বহিষ্কৃত নেতারা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে শতাধিক মোটরসাইকেল বহন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা বিএনপির জিনিসপুরের অস্থায়ী কার্যালয় সড়কে ঢোকার পর দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা সাদিকুর রহমান এবং তার অনুসারী আশরাফুল হক। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে ওই ঘটনায় নিহত সাদিকুরের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানার বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্ত্রী শিরিন সুলতানা সহ জেলা কমিটির 30 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 35 থেকে 40 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় খোকন উচ্চ আদালত থেকে 6 সপ্তাহের আগাম জামিন নেয়। গত বছরের 27শে জুলাই তার জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর খোকন আদালত থেকে আর স্থায়ী জামিন নেয়নি। এই পরিপ্রেক্ষিতে 25শে অক্টোবর দিবাগত রাত 3টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে ঢাকায় তার ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। সেই থেকেই কারাগারে ছিলেন খায়রুল কবির খোকন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মার্কিন অস্ত্র ইরানের হাতে, নেপথ্যে কে? মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না পশ্চিমারা। এজন্য তারা দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার জাল বসিয়ে রেখেছে। কিন্তু তেহরান এসব নিষেধাজ্ঞা মুহূর্তেই ব্যর্থ করে দিচ্ছে। ইরানকে নিশ্চিন্তে রেখেছে তাদের বিজ্ঞানীরা। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং আইআরজিসির বিজ্ঞানীদের সাহায্যে অস্ত্রশিল্পের বিশাল এক বাজার তৈরি করেছে তেহরান। ইরানি বিজ্ঞানীদের কদর আরেক জায়গায়। বিদেশি অস্ত্রের কপি করে অর্থাৎ রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মুহূর্তেই নতুন অস্ত্র তৈরি করতে পারেন তারা। এক্ষেত্রে ইরানি বিজ্ঞানীদের ধারের কাছেও নেই কোনো দেশ। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য তেহরানকে চরমভাবে ভয় পায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। গত বছর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সাদিদ 365 তৈরি করেছে ইরান। সাদিদ ইরানের একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রটি মূলত যুক্তরাষ্ট্রের রেথিয়ন এবং লকহিড মার্টিনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম থেকে বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রশ্ন হল, মার্কিন অস্ত্র ইরান পেল কিভাবে? মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধু ইরানের হাতে এসব অস্ত্র তুলে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে ইরানও তাদের শক্তিশালী ড্রোন রাশিয়াকে দিয়েছে, যে ড্রোন দিয়ে ইউক্রেনকে ঘায়েল করতে সক্ষম হয়েছে পুতিন বাহিনী। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা ইরানি সাদিদ 365 নামক ক্ষেপণাস্ত্রটি 8 কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থানরত অভিন্ন ধরনের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। এই গাইডেড ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং ট্যাঙ্ক সুরক্ষা ব্যবস্থা একেএস ভেদ করতে সক্ষম।
রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরান স্থায়ীভাবে তৈরি করা সফল অস্ত্রের মধ্যে রয়েছে তুফান এন্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র। এটি যুক্তরাষ্ট্রের তৈরি BGM-71 TOW এন্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র থেকে তৈরি করা হয়েছিল। এ অবস্থায় পশ্চিমারা ইরানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে এবং তেহরানের প্রক্সি ও মিত্রদের সঙ্গে সংঘাতে জড়াতে চরমভাবে ভয় পাচ্ছে, কারণ ইরানের হাতে পশ্চিমাদের তৈরি অত্যাধুনিক অস্ত্র চলে গেলে তারা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এর চেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে পশ্চিমাদের বিরুদ্ধেই তারা ব্যবহার করবে।